সুপ্রিয় দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়ির সামনে। আজ 15ই আগস্ট দুপুর পর্যন্ত বঙ্গবন্ধুর বাড়িতে এখন পর্যন্ত আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের কোনো মানুষ বা নেতাকর্মীকে দেখা যায়নি বা চোখে পড়ছে না। কিন্তু এখানে চোখে পড়ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের, এবং শুনে দেখি তারা কি প্রতিক্রিয়া। বাড়ির সামনে অবস্থান করছি, পুরান বিল্ডিং এর সামনে, রাত 10টা থেকে শুরু করে। এখানে জমায়েত হয়েছেন, আপনাদের একটা উদ্দেশ্য রয়েছে। জি, উদ্দেশ্যটা বলতে চাই। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা রক্তের বিনিময়ে গড়লাম, এত কষ্ট করে আমাদের ভাইরা রক্ত দিয়েছে, আমরা এখন স্বাধীন। কিন্তু আমরা বঙ্গবন্ধুর নাম করে, বঙ্গবন্ধু কিন্তু আমাদের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তি। যুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে ব্যাপক ভূমিকা পালন করেন। তার প্রতি আমাদের কোনো বিনিম্ন নোংরা চিন্তা নেই, কিন্তু তার নাম ব্যবহার করে আওয়ামী লীগ যুবলীগের কিছু কুত্তা লীগ বংশের ছেলেমেয়েরা তার নামকে কুব্যবহার করে ছাত্রদের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা করে, এবং কি তারা কিছুদিন ধরে 15 আগস্টে কর্মসূচি নামাবে বলে ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে তারা বিবৃতি দেয় যে তারা 15 আগস্ট আওয়ামী লীগ যুবলীগ সহ বিভিন্ন সমাবেশ নামাবে। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগ ও যুবলীগকে রুখে দিতে আমরা রাত 10টা থেকে এখন পর্যন্ত ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর পুরনো বাড়িতে অবস্থান করছি। সকালে 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 3 থেকে 4 জন বঙ্গবন্ধুর বাড়ির ওই পাশে দেখা যায়, কিন্তু যে সময় ছাত্র সমাবেশ জড়ো হতে থাকে তখনই তারা পূর্বর মতো পালিয়ে যায় এখান থেকে। আমরা গতকাল রাতেও দেখলাম যে কিছু মানুষ এখানে এসেছিল, জমায়েত হয়েছিল এবং মোমবাতি প্রজ্বলন করেছিল। এরা কারা ছিল মূলত এদের সাথে আপনাদের? এখানে ছাত্র ছিল এবং বিভিন্ন সাধারণ জনগণ, বিভিন্ন আশেপাশের বাড়ির বিভিন্ন জনগণ এখানে আমাদের সাথে অবস্থান করে, এবং শহীদদের সম্মান জানানোর জন্য এখানে মোমবাতি প্রজ্বলন করা হয়েছিল কাল রাত 11টা থেকে 12টার মধ্যে। আচ্ছা, তো আপনারা কতক্ষণ থাকবেন এবং এই যে আপনারা যে কোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করবেন, এই প্রচেষ্টা আপনারা কতক্ষণ অবস্থান করবেন? যতক্ষণ না পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা গড়েছি এবং তাদেরকে রুখে দিতে তারা এখানে অবস্থান করবেন এবং শান্তি বিরাজমান করবেন, তখনই আমরা রাজপথ ছেড়ে আবার আমরা চলে যাব। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো শান্তি রক্ষা না করছে, আমরা এখানে অবস্থান করব, শান্তিভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব বিভিন্ন স্বৈরাচার খুনিদের বিরুদ্ধে। দেশ গঠনে তো আপনারা অংশ নিচ্ছেন, দেশ সংস্কার করছেন, আপনারা কতটা আশাবাদী যে আপনারা জনতার চাওয়া মতো একটি সুন্দর দেশ আপনারা উপহার দিতে পারবেন? এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের জেনারেশনটাকে বলে গেন্স যে, যেহেতু আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন হত্যাকাণ্ড চালা হয়, বিভিন্ন জায়গায় ভাঙচুর সহ হয়, তবে আমার মতো বিভিন্ন ছাত্ররা এখানে ছিল না। কিছু সাধারণ এখানে বিভিন্ন ছাত্র সেজে হামলা চালায়, এবং ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে তারাও পরিবর্তন করতে জানে। আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ফেস্টুন সহ রাস্তা পরিষ্কার সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি এবং করে যাচ্ছি। আমরা গেন্স যে জেনারেশন আজীবন দেশের জন্য আছি এবং থাকবো। স্বাধীন দেশে স্বাধীন বাংলাদেশ চাই, কোন সন্ত্রাসমুক্ত দেশটা গঠন করতে চাই। আমরা স্বাধীন দেশে আমরা স্বাধীন দেশে স্বাধীন দেশ আর সন্ত্রাসমুক্ত দেশ, চাঁদাবাজি মুক্ত দেশ, সব ধরনের সন্ত্রাস মুক্ত দেশ, যত ধরনের অপরাধ আছে সব এইগুলো মুক্তি চাই আমরা, যাতে দেশের মধ্যে কোনো অসুবিধা না হোক আর সাধারণ জনগণের যাতে ভালো মতন আর শান্তি মতন থাকতে পারুক। ইনশাল্লাহ এটাই হবে, আশা করি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ শিক্ষার্থীদের আজকে তাদের কর্মসূচি, তারা কি জন্য এখানে অবস্থান করছেন ধানমন্ডি 32-এ। এই মুহূর্তে ধানমন্ডি 32-এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি চেক দিতে পারবেন না, গলাতে আইডি কার্ড ব্যতীত কোনো ভাই কোনো গাড়ি চেক দিতে পারবেন না।
যেসব বাপুরা আমাদের আন্দোলনে আমাদের সাথে একত্রতা প্রকাশ করার জন্য আসছে, তাদের নিরাপত্তা নেওয়া আমাদের দায়িত্ব। তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের কোনো ভাই, কোনো সাধারণ জনগণ আমরা চাই না কোনোভাবে আমাদের দেশটা কলুষিত হোক, অশান্তি হোক, যেটা আগে হয়েছে বিগত 15 বছরে আমরা দেখেছি। এবং আমরা যে সংগঠন 3টি গণহত্যায় জড়িত, সেই সংগঠন একটি রাজনৈতিক কার্যক্রম চালাবে, এটা আমরা কোনোভাবে ছাত্র সমাজ মেনে নিতে পারি না। পিলখানা হত্যা মামলা, 13তে হেফাজত হত্যা মামলা এবং 24-এ গণঅভ্যুত্থান হত্যা মামলা, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যে ছাত্রদের গণহত্যা, এই ধরনের যেই সরকার করেছে বা যেই সংগঠন করেছে, তাদের এই ছাত্র সমাজ বাংলার মাটিতে দেখতে চায় না। তাদের এই অপকর্ম, তাদের আমরা টোটালি দাবি জানাচ্ছি যে তাদের এই সংগঠনের কার্যক্রম বাংলার মাটি থেকে বহিষ্কার ঘোষণা করা হোক। এই ধরনের একটা সংগঠন যারা সন্ত্রাসমূলক কার্যক্রম চালিয়েছে বিগত 15 বছর ধরে, এদের বিচার চাই আমরা, এদের সুষ্ঠু বিচার হতে হবে। এটা আমাদের ছাত্র সমাজের দাবি, এটা আমাদের দেশের দাবি, এটা আমাদের দেশের সাধারণ জনগণের দাবি। অনেক ছাত্র বলতেছিল যে ক্যাম্পাস রাজনীতি তারা বন্ধ চায়, এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য বলুন। আমরা ক্যাম্পাসে সন্ত্রাসমূলক কার্যক্রম বন্ধ চাই। আমরা শান্তিভাবে আমরা ক্যাম্পাসে অবস্থান করব। আগে যেটা হয়েছে, আমাদের ক্যাম্পাসে প্রচুর পরিমাণ ছাত্রলীগ আমাদের গেস্ট রুম, গণরুম সহ অনেক ধরনের অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তারা আমাদের জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে গেছে। আমরা এই ধরনের রাজনীতি থেকে আমরা মুক্ত চাই। আমরা চাই সুষ্ঠুভাবে বাক স্বাধীনতা, সবাই বাক স্বাধীনভাবে চলাফেরা করবে, ক্যাম্পাসে স্বাধীনভাবে কথা বলবে। রাজনীতির বিরুদ্ধে যেন সমালোচনার প্রচলনটা থাকে, আমরা সেটাই চাই। ভুলগুলো ধরাই দিতে চাই, যে কোনো সেটা দল হোক, সংগঠন হোক, যে যাই হোক, আমরা ভুলগুলো সবার সামনে তুলে ধরতে চাই এবং সমালোচনা হোক, আমরা এটাই চাই। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কি যার যার ইচ্ছে মতো বা মতামত প্রকাশ করার অবশ্যই অবশ্যই একটি স্বাধীন দেশের আমাদের সবারই স্বাধীনতা আছে, বাক স্বাধীনভাবে কথা বলার, সবাই স্বাধীনভাবে কথা বলবে, মুক্তভাবে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিগত 15 বছর ধরে বাংলার মানুষ, এদেশের জনগণ বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে, যার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই গণঅভ্যুত্থান এবং এই গণঅভ্যুত্থান সফল করার পিছনে আমাদের ছাত্র সমাজ, আমাদের দেশের জনগণ সকলেরই হাত রয়েছে। এবং এই জনগণগুলো যেন ভবিষ্যতে তারা বাক স্বাধীনভাবে যে কোনো সরকারের সমালোচনা, যে কোনো কিছু সমালোচনা করতে পারে, তারা বাক স্বাধীনভাবে কথা বলতে পারে, আমরা এটাই চাই। আমাদের ছাত্র সমাজ এটাই চাই। সাকিব, ঢাকা কলেজ। নিয়ে যারা ঢুকছেন, যে বাইরে চলে গেল, আপনারা চলে মন চাইবে, আপনারা সবাই নিয়ে যে বাইরে ঢুকছেন, তাদেরকে চলে গেল, তাদেরকে অনুরোধ করতে ভাইয়া, আপনারা চলে মন চাইবে, আসতে পারেন। আর রাস্তার মধ্যে একটা মানুষ দেখছি, রাস্তার মধ্যে যে মানুষগুলো ভাই এই জায়গাটা ক্লিয়ার করুন। এই জায়গায় মিডিয়া এবং ছাত্র অনুরোধ থাকবে না, বারবার বলছি। তাদেরকে অনুরোধ করবো, দুই জায়গায় ক্লিয়ার করুন, যাদের মধ্যে যারা কিছু করে দেয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু বাড়ির সামনের বর্তমান পরিস্থিতি।
ট্রাফিকে যে বাইরে আছেন তারা আপাতত রিক্সের রুটে ঢুকতে দেবেন না। আর ভলেন্টিয়ার যে বাইরে আছেন তাদেরকে অনুরোধ করছি। আজকে আপনাদের এখানে কর্মসূচিগুলো কি কি আছে? আচ্ছা, আমাদের মূলত কর্মসূচি হচ্ছে আমরা সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক, মানে হচ্ছে যে প্রতি বিপ্লব গড়ার চেষ্টা করতেছে আওয়ামী লীগ এবং ফ্যাসিজম, আমরা তাদের বিরুদ্ধে প্রতি বিপ্লবকে ঠেকানোর জন্য আমরা ময়দানে অবস্থান করছি রেজিস্ট্যান্স উইক নামক কর্মসূচি দিয়ে। এবং আজকে আমাদেরকে এখানে অবস্থান নেওয়ার কারণ হচ্ছে আপনারা সকলে জানেন এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং ফ্যাসিজমের দোসররা এই জায়গাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই জায়গাটা যেন সেফ থাকে, এই কারণে আমরা ছাত্র জনতা এখানে অবস্থান করছি। আমরা লাউড এবং ক্লিয়ারলি বলে দিতে চাই, ফ্যাসিবাদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা তাদের যদি কোনো দোসর এই জায়গা অথবা বাংলাদেশের কোনো জায়গাকে অস্থিতিশীল করার চেষ্টা করে, আমরা সেটাকে শক্ত হাতে প্রতিরোধ করব। আমরা ছাত্র জনতা গত জুলাই মাসের 3 তারিখ থেকে আজ পর্যন্ত মাঠে আছি, যতক্ষণ পর্যন্ত না এদেশ থেকে আওয়ামী লীগ, ফ্যাসিবাদ এবং স্বৈরাচারীর যে দোসররা আছে তারা এই দেশ থেকে বিতাড়িত না হবে, ততদিন পর্যন্ত আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবই। এমনিতে সাধারণ কোনো মানুষ কিংবা সংস্কৃতি কর্মীরা আসতেছেন কিনা, আসলে আপনারা আসলে দিচ্ছেন কিনা? এখানে আমি একটা জিনিস বলি, আপনারা সকলে জানেন আজকে নির্বাহী আদেশের মাধ্যমে 15 তারিখের আজকে যে শোক দিবস বা সরকারি ছুটি এটা কিন্তু বাতিল করা হয়েছে। কেউ যদি আসে তার মানে সরকার এখানে কোনো ডিক্লার নাই, তার মানে এখানে আসার কারো অনুমতি নাই। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। যদি কেউ আসতে চায় সরকার অথবা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে ওনারা ওনাদের কার্যকলাপ এখানে করতে পারে। কিন্তু এখানে যদি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করে, ফ্যাসিজমের বা আমাদের ছাত্র ভাইদের উপরে যারা হামলা করেছে তাদের মধ্য থেকে যদি কেউ এখানে আসে তাহলে ছাত্র ভাইরা এটা জবাব দেবে, এটা আর বলতে হবে না। দর্শক, আপনারা শুনলেন ছাত্র শিক্ষার্থীদের অবস্থান বঙ্গবন্ধু বাড়িকে ঘিরে ধানমন্ডি 32-এ। তাদের ড্রাইভার এবং এক্সপার্টকে নামিয়ে তলব করতে পারে, এই করতে পারে, কিন্তু কোনো গাড়িতে কেউ আর হাত দিবেন না, কেউ আর গাড়িতে হাত দিবেন না। আমি লাউড এন্ড ক্লিয়ার করে বলতেছি, গাড়ির মধ্যে কেউ আর হাত দিবেন না। আপনার যদি একান্তের কথা বলার প্রয়োজন হয় তাহলে গাড়ি থামিয়ে কথা বলবেন। গাড়ির মধ্যে সাধারণ মানুষজন থাকে, তাদের নিরাপত্তা দিয়ে আমাদের দায়িত্ব। সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয়, সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয়। চলমান কোনো গাড়িতে কেউ ইট পাথর পাটকেল এগুলো ছুটবেন না। সাধারণ মানুষের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। আমার অনুরোধ থাকবে, কোনো গাড়িতে, চলমান কোনো গাড়িতে কেউ একটা বাড়িয়ে দিবেন। চলমান গাড়িগুলোতে এই আজকে আমরা ধানমন্ডি 32 নম্বরে আছি, আবারও বলতেছি আপনারা উস্কানিমূলক পোস্ট দিবেন না। বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন জায়গায় আপনারা গাড়ি দিয়ে আসতেছেন, গোপালগঞ্জ থেকে আসতেছেন, লঞ্চে আসতেছেন। ভাই এখানে কেউই নেই আপনাদের গোপালগঞ্জবাসী। ঢাকার সাধারণ জনগণ, আমরা যারা থাকি, ভাড়া থাকি বা স্থায়ীভাবে থাকি, আমরা এখনো রাস্তায় আছি। অন্তত আমরা থাকা অবস্থায় কেউ কোনো যাত্রাবাড়ি, আমি যাত্রাবাড়ির এবং সারা বাংলাদেশে ঢাকা শহর বা বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে কেউ যেন কোনো মারামারি, হানাহানি আমরা চাই না। আমরা চাই আমরা সকলে শান্তিপূর্ণভাবে শান্তি সমাবেশের মতো করেই আমরা থাকবো। রাস্তার পাশে যে আমাদের হাতে কোনো লাঠি ছোটা কিছুই নেই কারো হাতে। আমরা সাধারণ জনগণ হিসেবে যেন আমরা থাকতে পারি আপনাদের মাঝে সব সময়। এটা কোনো দলীয় না। আল্লাহ হাফেজ, দেখা হবে রাজপথে আগামী 21 তারিখে। আবার আমরা চাই আগামী 21 তারিখও শান্তিপূর্ণভাবে আমরা যারা ছাত্র সমাজ বা সাধারণ জনগণ আছি আমরা রাস্তায় থাকবো। আমরা চাই দেশে যেন কেউ অস্থিতিশীল না করুক। আরেকটা ইনফরমেশন, গ্যাস লাইন, বাংলাদেশের যে গ্যাস লাইনগুলো আছে ভারতের সাথে যুক্ত, ওই লাইনগুলো আমাদের বন্ধ করতে হবে। আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি, যারা গ্যাস লাইনের ভারতের সাথে যেই লাইনগুলো আছে বাংলাদেশের সাথে যুক্ত, ওই লাইনগুলো আপনারা আপনাদের থানা থেকে বা আপনাদের জেলা থেকে ওই লাইনগুলো অফ করতে হবে। দেখেন ভাই, আমরা প্রত্যেকে হচ্ছে সাধারণ জনগণ, আমাদের গ্যাসের দাম বর্তমানে কত টাকা করে? আমরা 1600 টাকা দিয়ে কিনতেছি, কিন্তু ভারতে তারা 600 টাকা। দেখেন আমাদের বাংলাদেশে উৎপাদন হচ্ছে গ্যাস,
বিভিন্ন খুনি আছে, কিন্তু আমরা নিজেরা গ্যাসটা পাচ্ছি না। আমার দুঃখটা হচ্ছে এটা 2007 সালে আমরা লিফলেট বিতরণ করছি, 2008 সালে আমাদেরকে থামাই দিছে, যারা আমরা ইন্টার কমপ্লিট করার পরে বিভিন্ন কলেজে দিয়েছি। 2024 সালে আমাদের সাথে অনেকে এখন নাই, হয়তো আমি আসি বিদায় আজকে আপনাদের সামনে আসছি। তো আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকে যেন আমরা গ্যাস প্রত্যেকটা নাগরিকের ঘরে ঘরে যেন যায়। আগামী 100 বছর গ্যাস মজুদ আছে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে যাওয়ার পরও। দেখেন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা আবাসিক বলেন বা বিভিন্ন শিল্প কারখানা বলেন, প্রত্যেক জায়গায় গ্যাসের ব্যবস্থা করে দেন আপনারা। এবং যারা তিতাস গ্যাস এবং হচ্ছে বাপেক্স, তিতাস গ্যাস এবং বাপেক্স দুই কোম্পানিতে যারা বর্তমানে এখনো বহাল আছে, আমরা তাদের পদত্যাগ দাবি করছি। এবং এই তিতাস গ্যাসের যারা সচিবালয় সহ যারা এটা দায়িত্বে আছে, প্রত্যেকের ব্যাংক হিসাব জব্দ করতে হবে। স্থাবর অস্থাবর তারা কি তৈরি করছে এতদিনে, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা গ্যাস পাচ্ছি না। ঢাকাবাসী বিভিন্ন এলাকা ভিত্তিক ভাবে গ্যাস লাইন বন্ধ করে আছে বর্তমানে। আমরা একটা পোস্ট দিলে বলে কি, এই তোরে কিন্তু খাই গেলাম, তুই পোস্টটা ডিলিট করে দে। এবার আসেন আমরা আসি কাঠ মিটার। এই আমাদের পল্লী বিদ্যুৎটাই ভালো আছে, যেটা আমরা গ্রাম অঞ্চলে আমরা যারা আছি পল্লী বিদ্যুতের মাধ্যমে আমাদের এখনো আয়ত্তের মধ্যে আছে। কিন্তু আমরা যারা কাঠ মিটার ডিজিটাল করতে গিয়েছি, আমরা যারা ওই ডিজিটাল মিটার মাধ্যমে ডিজিটাল ভাবে আমাদের গাড়ির উপর বৈশাখ টাকাগুলো নিয়ে যাচ্ছে প্রতি মিনিটে। ঠিক এখানে যারা উৎসব জনতা আছেন আপনারা অবশ্যই জানেন, কাঠ মিটারের মাধ্যমে আজকে যদি আমি 1000 টাকা ঢুকানো হয়, ওই 1000 টাকা থেকে 300 টাকা চলে যাচ্ছে ভারতে এবং চীনে। আমরা কেন এই টাকা ওই দেশে দেব? আমরা চাই আমরা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমাদের এই কাঠ মিটারের প্রতি বিপক্ষে দাঁড়াতে হবে। আমরা এই টাকা আমরা সরকারকে ব্যাট দিতে প্রস্তুত, কিন্তু প্রতি রিসার্চে কেন আমাদের 300 টাকা 200-500 টাকা কর্তন করে নিবে? আমরা এটা চাই না। আমরা চাই কাঠ মিটারের মাধ্যমে আমাদের এই যে 300 টাকা বা 250 টাকা নিচ্ছে, এটা থেকে আমাদের হয়রানিমূলক এটা বাদ দেখ। এবং কাঠ মিটারে যখন আমরা রিসার্চ করতে যাই, দেখা যায় এই যে কিছুদিন আগে যে নেট বন্ধ ছিল, আমার একটা নাম্বারে এখন আমার মোবাইলে আছে প্রায় 120টা না 22টা নাম্বার আসছে। এখন দেখেন এটা যদি আমি একবার রিসার্চে কোনো একটু প্রবলেম হয়, আমার কিন্তু এটা চলে যেতে হবে, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে। এই যে একটা হয়রানি, এটা কেন ভাই? নিজের টাকা দিয়ে রিসার্চ করে এরপরে আবার এতগুলো নাম্বার আসবে। আরে ভাই 16টা নাম্বার দেন, 12টা নাম্বার দেন, তাহলে তো আমরা পারি। এখন আমরা যারা লেখাপড়া করছি বা যতটুকু জানি আমরা না পারি, যারা আমাদের দাদা আছে চাচা আছে অনেকে লেখাপড়া করে নাই, ওরা কিন্তু এটা প্রবলেম হচ্ছে। তারা প্রতিনিয়ত বিদ্যুৎ অফিসের সাথে দৌড়াদৌড়ি করতেছে। ওরাও আবার বৈশা রয়েছে এমন ভাবে যে টাকা খাওয়ার জন্য, যে আমি সমাধান করে দেবো, আমাকে 2000 টাকা দাও। তাহলে ভাই আমরা নিজের টাকা দিয়ে ইনকাম করে নিজের টাকা নিজেরা প্রিপেড মিটারে ঢুকি, আমরা কেন হয়রানির শিকার হব ভাই? এই কথাগুলো এতদিন বলতে পারতাম না, আজকে আমরা বলতেছি, মনের থেকে বলতেছি। আমরা মিডিয়ার মাধ্যমে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বলতে চাই, আমাদের প্রত্যেকটা বাংলাদেশের গ্যাস লাইন যেই দাগ দিয়ে ভারতে চলে যাচ্ছে, ওই গ্যাস লাইনের জন্য আপনারা সবাই আপনাদের ফেসবুক থেকে একটা হলো ফোর্স দেন। এবং এই যে মিটারগুলো আছে ডিজিটাল মিটারের নাম দিয়ে আমাদের থেকে কোটি কোটি টাকা চলে যাচ্ছে ভারতে, আদানি গ্রুপ। আবার এতদিন তো ভারতের বিপক্ষে বললো আমাদের পেজগুলো বা আইডিগুলো বন্ধ করে দিত, এখন আর হচ্ছে না। মিডিয়ার ভাইদেরকে বলছি, আমাদের এই কাঠ মিটারের হয়রানিটা বন্ধ করতে হবে। এরপরে আসেন আমাদের ওয়াসার যে কিছুদিন পর 1 মাস 1.5 মাস পর কি করে ওরা পানির দাম বৃদ্ধি করে। আরে ভাই আমাদের নদীমাতৃক দেশের মধ্যে আমরা যদি পানির এত টাকা দিয়ে পানি কিনতে হয়, তাহলে ইউরোপ আমেরিকা তারা কি করবে? যারা ইউরোপ আছে বা আরব কান্ট্রি আছে, ওই দেশে পানির দাম কম, আমাদের দেশে পানির দাম বেশি। একটা সংস্থা এই ওয়াসার যারা এমডি, আজকে শুনছি নিউজের মাধ্যমে তারা কি করছে, পদত্যাগ করছে এমডি। আরে ভাই এমডি গেলে তো হবে না, তার সাথে যারা সহকারী আছে তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে, প্রত্যেকের সম্পদের হিসাব দেখতে হবে, প্রত্যেকের কেউ যদি গর্তের লুকিয়েও থাকে তাদের প্রত্যেককে খোঁজ করে আনতে হবে। এরপরে আসি আমাদের সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি, মশা মারার নাম দিয়ে, ড্রেন পরিষ্কার করার নাম দিয়ে পুরো ঢাকা শহর বা বাংলাদেশে যে 12টি সিটি আছে, প্রত্যেকটা সিটিতে দলীয়করণ করে টাকা পয়সা লুটে ওরা খাচ্ছে। এখন আসেন, মশা কি নিধন হয়েছে আমাদের বাংলাদেশের? এরপর আসেন, কোন রাস্তায় যে একটু বৃষ্টি হলে, আধা ঘন্টা বৃষ্টি হলে দেখা গেছে রাস্তার মধ্যে কতটুকু পানি, মাজা পর্যন্ত ঢাকা শহরবাসী আমরা পানিতে থাকি, চট্টগ্রামও সেম। তাহলে আমাদের এটা নিয়ে এটার জন্য বলবে কে ভাই? কেউ তো বলবে না।
আজকে আমি বললে বলবে কি আমি আওয়ামী লীগের দালালি বা বিরোধী দলের দালালি করতেছি। আরে ভাই, আমরা সাধারণ জনগণ, এটাতে আমরা আজকে ভুক্তভোগী। আমরা চাই সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি, উত্তর সিটি, চট্টগ্রাম সিটি সহ 12টা সিটি আছে বাংলাদেশে। প্রত্যেকটা সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে, যারা সংখ্যাগরিষ্ঠভাবে পোষ্য কোটার মাধ্যমে ঢুকছে, ওদের প্রত্যেকে পদত্যাগ করে আইনের আওতায় আনতে হবে। তাদের স্থাবর আস্থাবর হিসাব নিতে হবে। দেখেন, ব্যাংকের রিজার্ভ ঠিক হয়ে যাবে। এবার আসি আমরা ব্যাংকের রিজার্ভ, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন সরকারি ব্যাংক থেকে নামে বেনামে তারা কি করছে, লোন টোন নিছে। আমরা যদি একটা লোনের জন্য যাই ভাই, হয় না, কিন্তু একটা দলীয় নেতাকে যাওয়ার পরে তাদেরকে লোন দিয়ে দিচ্ছে। এই যে লোনগুলো, আমাদের রিজার্ভ যে কম, এই রিজার্ভ পরিপূর্ণ হবে যারা বেক্সিমকো কোম্পানি আছে, দরবেশ বাবাকে তো ধরা গেছে। এখন আসেন আপনার বসুন্ধরা গ্রুপ নাম তো কেউ বলে না, কিরে ভাই? কোটি কোটি টাকা পূর্বাচলের নামে জনগণের জায়গার উপর দিয়ে শুধু কেবল বালু দিয়ে ভরাট করে তারা কি করছে, প্লট বিক্রি করা শুরু করছে। কিন্তু এরপর আপনার মেঘনা গ্রুপ কি করছে, সেম ভাবে কিছুদিন পর পর নিত্য আমাদের পণ্যদ্রব্য তেল, নুন, আটা, ময়দা, সুজি, এরা 1 মাস 2 মাস পর 2 টাকা 4 টাকা করে বাড়ায় প্রত্যেকটা পণ্যের উপর। আরে ভাই, এই টাকাগুলো তো আমরা দিচ্ছি নাকি? আমরা তো আর সরকারি চাকরিজীবীদের মতো 6 মাস পর পর বেতন বাড়ে না আমাদের, যারা আমরা বিভিন্ন পেশাজীবী আছি। ঠিক আমাদের কি করতে হবে, এই মেঘনা গ্রুপ, এরপরে হচ্ছে বসুন্ধরা গ্রুপ, এই দুইটার এমডিদেরকে ওদের হিসাবগুলো তলব করেন আপনারা সাংবাদিকরা, দেখবেন আমাদের ব্যাংকের যে রিজার্ভ এটা বেড়ে যাবে। এরপরে আসেন আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানি, সেম। আমরা চাই না এরা কিছুদিন পর পর পণ্যের দামটা বাড়াচ্ছে। আরে ভাই, তেলের দাম দেখেন, চিনির দাম কত টাকা, এরকম ভাবে প্রত্যেকটা পণ্য তারা ধাপে ধাপে বাড়াচ্ছে। এবার আসেন আমরা, যদি আমাদের দাবি অনেক, বলার মতো তো ভাষা আসে না। আমরা দেখি আলু, পেঁয়াজ ও পণ্যদ্রব্য, এগুলোর দাম আমাদের। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া এবং তাদের পরিকল্পনার কথা। হ্যালো, তাদেরকে মারধর করার কারণে তাদেরকে অবসরে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক। আসলে সেই পুলিশ অফিসারদের কোনো তো অন্যায় নাই, তারা সত্যিকারের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা আজকে জোর করে তাদেরকে অবসরে দেয়। তাদের ব্যাপারে কি বলবেন আপনারা? স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে আমাদের থেকে আমরা মনে করি, এবং একজন বড় উপদেষ্টা হিসেবে যেহেতু আমরা ওনাকে চুজ করেছি, বাছাই করেছি, আমরা তার উপরে ভরসা রাখতে চাই। আপাতত আমরা দেখতে চাই, উনি অলরেডি বলেছেন এই বিষয়ে উনি একটা সিদ্ধান্ত নেবেন, এবং আমরা ওইটার জন্য ওনাকে চাপ দিচ্ছি। আমরা স্টুডেন্টরা সবসময় ওনারা যে ডিসিশনটা নিবে, ওই ডিসিশনটা যদি
জনগণের কাছে রাইট মনে হয়, আমাদের সবার কাছে রাইট মনে হয়, আমরা সবাই দেখতে পাবো। আপনারা একটু ওয়েট করেন, জাস্ট একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে যেটা বলতে এটা চাচ্ছি system। যে সিস্টেম হচ্ছে, আপনারা দেখেছেন যে আমরা সিস্টেমটা সাজাচ্ছি, গতকালকে আপনাদের একটু সময় দেন। আচ্ছা, গত পরশুদিন আপনার যে আমাদের দশবেশ বাবা আর হলো আইনমন্ত্রী আমিনুল হক যে ধরা পড়েছেন, আপনাদের সবাইকে, গণমাধ্যম সকল কর্মীকে আমরা অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং আপনাদেরও অভিনন্দন, আপনারা আপনাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন। প্লিজ এবার সত্য নিউজটা প্রচার করুন, আমাদের নিউজটা প্রচার করুন, দেশের নিউজ প্রচার করুন। বাইরের নিউজ যারা আমাদেরকে মানে হলো যে কোনোভাবে অন্য আলোতে দেখাতে চাচ্ছে, তাদের নিউজটাও প্রচার করুন। আপনার কাজ এইটা না, এখানে একটা কথা আছে, আপনার কাজ এইটা না যে কেউ একজন বলেছিল এই কথাটা, যে জার্নালিজমের কাজ এইটা না যে একজন বলছে বৃষ্টি হচ্ছে আরেকজন বলছে বৃষ্টি হচ্ছে না, দুইটাই আপনি প্রচার করুন। আপনার কাজ হলো জানলা খুলে দেখা আসলে কি বৃষ্টি হচ্ছে কিনা, ওটা প্রচার করা। আপনি প্লিজ ওটা করেন, আপনারা চেক করেন। আচ্ছা, এখানে আমি একটু Thank you so much. পেশ করতে চাই যে আপনারা কালকে দেখেছেন আমাদের আইন এই ভলান্টিয়ার কিছু ভাই এদিকে আসেন তো। এই ভলান্টিয়ারের কিছু ভাই এদিকে আসেন তো। এদিকে আসেন। এই দর্শক, ভলান্টিয়ারদের কিছু ভাই এদিকে আসেন। এই ছিল বর্তমানে ধানমন্ডি 32 এর পরিস্থিতি। বাংলা জীবনের সাথেই থাকুন, ধন্যবাদ।